হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ ফ্যানরা একটা সময় চিন্তা করতাম যে বাংলাদেশের পেস বোলাররা কবে আমাদেরকে ম্যাচ জেতাবে, বাংলাদেশের পেস বোলিংরা কবে অন্যের ব্যাটসম্যানদেরকে নাভিশ্বাস তুলবে এবং সেটা পেস এবং বাউন্স এবং গতি দিয়ে। এটা আমরা সবসময় চিন্তা করতাম এবং সেটা স্পেশালি পেস বোলারদের উপর আমাদের আস্থাটা খুব একটা ছিল না। বাট সেই দৃশ্যপট কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হতে চলেছে এবং বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে আজকে দ্বিতীয় ইনিংসে যখন পাকিস্তান ব্যাট করতে নামে তখন তাদের 10 উইকেটের মধ্যে 10টা উইকেটে কিন্তু বাংলাদেশের পেস বোলিংরা কিন্তু নিয়েছে এবং সেখানে তাসকিন আহমেদ একটা, হাসান মাহমুদ 5টা এবং নাহিদ রানা 4টা। আপনি যদি তাসকিনের কথা হিসাব করেন তাহলে তাসকিন হচ্ছে এই দলের পেস বোলিংদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স সম্পন্ন বলার এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং দীর্ঘ ক্যারিয়ার তার। এছাড়া যদি আপনি হাসান মাহমুদের কথা বলেন বা নাহিদ রানার কথা বলেন তাহলে হাসান মাহমুদের মাত্র 3তম ম্যাচ, মানে 3 নম্বর ম্যাচ এটা, এবং নাহিদ রানার অলসো 3 নম্বর ম্যাচ। এবং এই যে তরুণ তুর্কিদের নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটের পথ চলে এবং বাংলাদেশ পেস ব্যাটারিটা যে সমৃদ্ধ করা, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছে এবং তারা বুঝতে পারতেছে এখন যে বাংলাদেশ ক্রিকেটে কোনো ম্যাচ জিততে গেলে পেসারদের উইকেট নেওয়াটা অনেক বেশি জরুরি। সো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সেকেন্ড টেস্টের যে আজকে চতুর্থ দিনের খেলাটা, একদম শুরু থেকে বাংলাদেশের পেস বোলিংরা যেভাবে ডমিনেট করতেছিল পাকিস্তানের ব্যাটিংদের এগেনিস্টে, সেটা কিন্তু দেখার মতো ছিল। আপনি যদি স্পেশালি নাহিদ রানের কথা যদি চিন্তা করে দেখেন তাহলে তিনি কিন্তু আজকে রেকর্ড করেছেন এবং বাংলাদেশের দ্রুততম বলার কিন্তু এখন তিনি 152 কিলোমিটার/আওয়ার গতিতে বোলিং করেছে। এবং আমি এটা বিশ্বাস করি যে নাহিদ রানা যেভাবে এখন খেলছেন সেটা যদি আরও 2-3 বছর তিনি ক্যারি করতে পারেন, নিজেকে ওইভাবে সুস্থ রাখতে পারেন, তাহলে অল ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বলারদের মধ্যে তিনি একজন হবেন, অর্থাৎ এক্সপ্রেস বলারদের মধ্যে। আমরা সবসময় আগে চিন্তা করতাম যে বাংলাদেশে হয়তো এরকম এক্সপ্রেস বলার কখনো বের হবে না, বাট এই যে নাহিদ রানার মতো বোলিংরা যখন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে এত ভালো পারফর্ম করে, এটা দেখে কিন্তু তরুণরা কিন্তু শিখবে এবং তরুণরা কিন্তু এটা দেখে কিন্তু অনেকে নাহিদ রানার মতো হতে চেষ্টা করবে এবং তার মতো গতি দেওয়ার চেষ্টা করবে এবং গতি তোলার কিন্তু চেষ্টাটা করে যাবে। এবং এই যে বিসিবির যে একটা প্ল্যান ছিল নাহিদ রানাকে নিয়ে, তিনি সর্বপ্রথম বিপিএলেতেই তিনি নজর কাড়া পারফরমেন্স করে এবং তার গতি দিয়ে নজরটা কাড়েন। এরপর থেকে তাকে যে হচ্ছে এইচপি টিমে, তারপর হচ্ছে তার বিসিবি হাই পারফরমেন্স যে টিমটা এইচপি টিম, সেখানে যে তাকে নিয়ে অনেক বেশি প্ল্যান ওয়াইজ কাজ করা এবং তাকে যে প্রপার একটা ট্রেনিংয়ের মধ্যে রাখা, সেটার ফল কিন্তু বাংলাদেশ এখন অল্প অল্প করে পেতে শুরু করেছেন। এবং আজকে কিন্তু বাংলাদেশের যে নাহিদ রানা, তিনি কিন্তু হয়তো 1-1.5 বছর বা 2 বছর আগেও সেই জায়গায় ছিল না, কিন্তু এই যে তাকে প্রপার একটা ট্রেনিংয়ের মধ্যে, প্রপার একটা নিয়মের মধ্যে রাখার কারণে আজকে কিন্তু নাহিদ রানার মধ্যে যে চেঞ্জটা বা তার যে অ্যাগ্রেশন, গতি, এটা কিন্তু আসলে পুরো ক্রিকেট দুনিয়াতে হইচই ফেলে দিয়েছেন যে বাংলাদেশের মতো একটা দেশে একটা এক্সপ্রেস বলার বের হয়েছে। এবং সেই সাথে হাসান মাহমুদের কথা যদি আমি বলি তাহলে যখন বাংলাদেশ দলের প্রধান কোচ, অর্থাৎ প্রধান বোলিং কোচ, পেস বোলিং কোচ যে ছিলেন হচ্ছে নামটা হচ্ছে কুটনি ওয়ালস, তো তখন হচ্ছে হাসান মাহমুদকে খুঁজে পাওয়া এবং এরপরে হচ্ছে তাকে নিয়ে নার্সিং করা, মাঝে তিনি হারিয়ে গিয়েছিলেন, তারপরে নিজে খুঁজে ফিরে পাওয়া এবং অ্যানেল ডোনাল্ডের আন্ডারে যখন হাসান মাহমুদ আসে তখন থেকে যে তার যে এগ্রেশন শুরু, তার যে বোলিং বা তার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং যে কোচ যারা ছিল তাদের মধ্যে কিন্তু সেটার অনেক ভালো ধারণা ছিল। এবং হাসান মাহমুদের পিছনেও যে ইনভেস্টটা করেছে সেটার কিন্তু ফল এখন পাওয়া যাচ্ছে। তিনি কিন্তু একাধারে টি-20-তে, ওডিআইতে এবং টেস্টে কিন্তু তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। সেই সাথে তার যে বোলিংয়ের এগ্রেশন এবং তিনি যে, তার কিন্তু অত বেশি গতি নেই, বাট তার যে লাইন লেন্থ এবং সুইং, এটাতে কিন্তু কাজে লাগে কিন্তু পাকিস্তানের ব্যাটারদের কিন্তু একদম ধূলিসাৎ করে দিতে পেরেছেন আজকে। এবং তিনি কিন্তু তার ক্যারিয়ারের মাত্র 3টা টেস্ট খেলেছেন, এর মধ্যে আজকে তিনি 5টা উইকেট নিয়েছেন। সো হাসান মাহমুদের জন্য কিন্তু এই টেস্টটাও কিন্তু অনেক স্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম টেস্ট ক্রিকেটে কোনো একটা ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেট নেওয়া হলো হচ্ছে, প্রত্যেকটা উইকেট কিন্তু পেসাররা নিল। এবং এই যে পাকিস্তান যখন সেকেন্ড ইনিংস শুরু করে, শুরুর দিনে মাত্র 3 অথবা 4 ওভারের মতো একটু খেলা হয়েছিল, তখন কিন্তু এই যে হাসান মাহমুদ কিন্তু প্রথম দিনে দুইটা উইকেট নিয়ে রাখে এবং যখন চতুর্থ দিনের খেলা শুরু হয় তখন কিন্তু প্রথম আঘাতটা হানে হচ্ছে তাসকিন আহমেদ, এরপরে হচ্ছে নাহিদ রানা শো। তার যে গতি, এই গতির কাছে কিন্তু পরাস্ত হয়েছে পাকিস্তানি বাঘা ব্যাটসম্যান। আপনি যদি বাবর আজমের কথা বলেন, আপনি যদি সাউথ শাকিলের কথা বলেন, সাউথ শাকিলকে কিন্তু কিছুদিন আগেও
হচ্ছে বর্তমান ক্রিকেট ইতিহাসের সবচাইতে সফলতম টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাকে ধরা হতো। এই সিরিজের আগে তিনি কখনো গোল্ডেন ডাকে আউট হয়নি, অর্থাৎ 0 রানে কখনো তিনি আউট হননি, বাট এইবার এসে কিন্তু তিনি সেটাও কিন্তু দেখে ফেলেছেন। এবং এদের মতো ব্যাটসম্যান, মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটসম্যানকে যখন গতি দিয়ে ঘায়েল করা হয়, তখন কিন্তু নাহিদ রানাকে এখানে একটা সেলুট কিন্তু তিনি প্রাপ্য সবসময়ের জন্য। এবং সেই সাথে হাসান মাহমুদ এবং নাহিদ রানার মধ্যে যে একটা ব্যাটেল তৈরি হয়ে গিয়েছিল, সেটা অবশ্যই মধুর একটা ব্যাটেল, যে কে তার ক্যারিয়ারের প্রথম ফাইবারটা নেবে। এবং শান্ত যেভাবে তাদের বোলিং ইউনিটটাকে কাজে লাগিয়েছেন, সেটি কিন্তু দুর্দান্ত। কখন কোন বোলিংকে কোন জায়গায় নিয়ে আসতে হবে, শান্ত কিন্তু এটা সুন্দরভাবে একদম মাঠ পরিচালনা করেছেন। এবং তার যে স্লিপে থেকে যে তাদের যে মানে সত্যি বলতে এরকম একটা টেস্ট সিরিজ আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের ভুল কোনোটাই খুব একটা নাই। প্রথম টেস্টে হচ্ছে লিটন কুমার দাস একটা সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন, এটা ছাড়া ওই টেস্টে কোনো ভুল ছিল না। সেকেন্ড টেস্টে এসে খুব একটা ভুল যে হচ্ছে বাংলাদেশের, সেটা কিন্তু হচ্ছে না। বা রিভিউ নেওয়ার যে সিস্টেমটা, সেটাও কিন্তু আনসাকসেসফুল কিন্তু আর হচ্ছে না। এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলে আমরা বলি, আসলেই নতুন বাংলাদেশ। এবং নতুন বাংলাদেশের যে টেস্টের সূচনা, সেটা কিন্তু দুর্দান্তভাবে শুরু হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেটের যে ইতিহাস, ঐতিহ্য, সেটা কিন্তু ধরে রাখার জন্য এই ধরনের এক্সপ্রেস বোলারদের প্রয়োজন কিন্তু খুব বেশি। সো হাসান মাহমুদ, নাহিদ রানা, এদের বয়স মাত্র অল্প এবং তাদের ক্যারিয়ারটা থ্রু আর্লি। হয়তো সামনের দিনগুলোতে তাদের আরও বেশি নার্সিং এবং প্ল্যান ওয়াইজ যে তাদেরকে যদি রোটেশন করে খেলানো হয়, তাদের ক্যারিয়ারটা কিন্তু অনেক লম্বা হবে। কারণ আমাদের ব্যাকআপে কিন্তু আরও অনেক বোলিং আছে, ইবাদত আছে, খালেদ মাহমুদ আছে। এদেরকে কিন্তু এখন পর্যন্ত সুযোগ দেওয়াটা খুব একটা টাফ হয়ে যাবে, নির্বাচকদের জন্য অনেক কষ্টের একটা কাজ হয়ে যাবে যে কাকে রেখে কাকে নেবে। বাংলাদেশের পেসাররা যে ম্যাচ জেতাতে পারে, সেটা কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছিলাম নিউজিল্যান্ডের মাটিতে ইবাদত ইসলামের যে 5 উইকেট। এবং তখন থেকে কিন্তু বাংলাদেশের পেসারদের ডমিনেশন এবং ডমিনেট করা শুরু। এখন পর্যন্ত কিন্তু সেটা অব্যাহত রেখেছেন এবং আগামী দিনেও বাংলাদেশের পেস বোলিংরা এই জয়ের ধারা বা তাদের ডমিনেশন অব্যাহত রাখুক। সো নাহিদ রানা এবং হাসান মাহমুদকে নিয়ে যদি কোনো কিছু আপনাদের বলার থাকে, সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে আজকের মেসেজে, অর্থাৎ সেকেন্ড টেস্টে যে শরীফুল ইসলাম নেই, সেটার অভাব কিন্তু আমরা বুঝতেও পারিনি। সো এই বাংলাদেশকে আমরা সবসময় দেখতে চাই। আপনাদের কমেন্ট বক্সে আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।